আজকে আমাদের প্রোগ্রামিং সি শার্প কোর্সের সেশন 1 এর পার্ট 2। গত সেশনে আমরা দেখেছি সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রয়োজনীয় কিছু টুলস, কিছু কম্পোনেন্ট এবং কিছু টপিকের উপর আমরা আলোচনা করেছি, যেগুলো আমাদের জানা প্রয়োজন প্রোগ্রামিং শেখা শুরু হওয়ার আগে। আজকে মূলত আমরা আলোচনা করব একটা এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করা যায় এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় কি কি টুলস ইনস্টল করতে হবে, কোন আইডিটা আমাদের জন্য ভালো হবে, এবং একটা প্রজেক্ট কিভাবে ম্যানেজ করা যাবে, ছোটখাটো প্রজেক্ট, এবং আমরা কিভাবে শুরু করব সবকিছু, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। প্রোগ্রামিং শুরু করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার তা মোটামুটি আমরা জেনেছি গত ক্লাসেই, গত সেশনেই। আজকে আমরা আলোচনা করতেছি এনভায়রনমেন্ট সেটআপ। তো এনভায়রনমেন্ট সেটআপ বলতে মূলত বোঝাই যে আমার পিসি কনফিগারেশন, আমার কি কি টুলস লাগবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রোগ্রামিং শুরু করার জন্য আমাদের সিস্টেম রিকোয়ারমেন্টটা প্রয়োজন। হ্যাঁ, যে আমাদের যে মেশিন, ল্যাপটপ, কম্পিউটার আছে, এইটা আমাদের কাজের জন্য পারফেক্ট কিনা। যদিও অ্যাজ এ লার্নিং পারপাস আসলে অত কিছু ভাবার দরকার নাই যে আমার ল্যাপটপ হাই কনফিগারেশন কিনা, এত কিছু দেখার দরকার নাই। খুব নর্মাল এবং চিপ রেটের ল্যাপটপ দিয়েও আমরা অনেক ভালো কিছু শিখতে পারি। ঠিক আছে, আমরা যদি এখন ব্রাউজারে লিখি সিস্টেম রিকোয়ারমেন্টস ফর .NET ডেভেলপমেন্ট, তাহলে গুগল আমাদেরকে জানাই যে আমাদের খুব বেশি কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, যেহেতু আমরা .NET ফ্রেমওয়ার্কের মাধ্যমে সি শার্প করবো, সো আমাদের .NET এর রিকোয়ারমেন্টটাই দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে সিপিইউ অ্যাটলিস্ট 4 কোর হওয়া উচিত, কিন্তু 2 কোর হলেও চলবে মিনিমাম। আমরা খুব ভালো করে জানি যে 8 জেনারেশনের আগে যত সিপিইউ আছে সবই 2 কোর, মানে ডুয়াল কোর। 8 জেনারেশন থেকে আসলে 4 কোর শুরু, এরপরে 6 কোর, 8 কোর আছে। তো মোটামুটি 2 কোর হলেও আমাদের কাজ চলবে। মানে আমরা যদি 3rd জেনারেশন, 4th জেনারেশনের ল্যাপটপ কম্পিউটার হয়, সেক্ষেত্রে আমরা খুব ভালো মতো কাজ করতে পারবো। মেমোরি বলতে এখানে র্যাম বোঝাইছে। আমাদের র্যাম যদি 8 জিবি হয় তাহলে খুবই ভালো, 4 জিবি হলেও চলবে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম লিনাক্স, উইন্ডোজ যে কোনো একটা হলেই হচ্ছে। আমি রিকমেন্ডেড করবো আপনারা রিল্যাক্সে কাজ করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তবে আমরা কাজ করবো আপাতত উইন্ডোজে। প্রসেসর আর্কিটেকচার 32 বিট অথবা 64 বিট হবে। আমি যতটুকু জানি সবাই মোটামুটি 64 বিটই ব্যবহার করেন। সো এগুলা হলে কিনা। আর প্রচুর পরিমাণে গুগল ইউজ করতে হবে আমাদের বিভিন্ন প্রশ্নের জন্য, এই জন্য ইন্টারনেটটা ফ্লেক্সিবল রাখা উচিত। হ্যাঁ, আপাতত এই বিষয়গুলো মাথায় রাখলেই হচ্ছে। এর পরবর্তীতে আমরা যখন কাজ শুরু করতে যাব, তখন আমাদের যখন পিসি কম, মানে আমাদের ল্যাপটপ বা পিসি আমাদের হাতের নাগালে আছে, এইগুলো নিয়ে আর সমস্যা নেই। তখন আমরা কি করব, আমরা একটা আইডিই ইনস্টল করব। হ্যাঁ, গত সেশনেই আমি আইডিই এবং এডিটর সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি। ঠিক আছে, তো এই আইডিয়াটার মধ্যে কি ছিল যে এডিটরে খুব সীমিত সংখ্যক সুবিধা দেয় আমাদেরকে, কিন্তু আইডিই কি করে বৃহৎ পর্যায়ের একটা সুবিধা দেয়। মানে আইডিই সকল সুবিধা, সরি, মানে এডিটরের সকল সুবিধা আইডি এর মধ্যেই থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি শুধু ভিএস কোড, এই যে ভিএস কোড, এটাতে যদি আমরা একটা সি শার্প করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা .NET এসডিকে যদি আমরা এখানে লিখি যে .NET এসডিকে, একটা এসডিকে ইনস্টল করে, ডাউনলোড করে, এখান থেকে যে একটা 64 বিট একটা ইনস্টল করলাম, করার পরে ভিএস কোডে যে যদি আমরা এক্সটেনশনে যে সি শার্পের একটা কিছু এক্সটেনশন ইনস্টল করি, তবে আমরা কাজ শুরু করে দিতে পারবো। ঠিক আছে, সি শার্পের ইনস্টল করলে। কিন্তু প্রবলেম হলো আমরা খুব ভালো মতো কোড ডিবাগ করতে পারবো না, কোডগুলো টেস্ট করতে পারবো না। তো অ্যাজ এ লার্নিং পারপাস আসলে আমাদের এটা ব্যাড প্র্যাকটিসে আমি বলবো। হ্যাঁ, আমাদের আইডিই তে কাজ শেখা উচিত। সেক্ষেত্রে আমরা কোডগুলো বুঝতে পারবো, লাইন বাই লাইন বুঝতে পারবো কিভাবে কাজ করে, কিভাবে এক্সিকিউট করে। আমরা এরর গুলো খুব ভালো মতো সলভ করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা আইডি হিসেবে ভিজুয়াল স্টুডিওকেই বেছে নিব। এখন ভিজুয়াল স্টুডিও যখন আমরা ইনস্টল করার জন্য চিন্তা করব, তখন আমাদের ভিজুয়াল স্টুডিও সম্পর্কে একটু জানা লাগে। আমরা যদি এখন লিখি যে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড, তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইটে লিংক আসবে। আমরা লিংকে যদি যাই, আমরা দেখতে পারবো যে লেটেস্ট যে ভার্সনটা ভিজুয়াল স্টুডিওর, এই লেটেস্ট ভার্সনটা আমাদেরকে দেখাচ্ছে।
ভিজুয়াল স্টুডিও 2022। আচ্ছা, এই ভিজুয়াল স্টুডিওর লেটেস্ট যে ভার্সন, এই ভার্সন গুলোর আবার তিনটা এডিশন থাকে। একটা হলো কমিউনিটি এডিশন, আরেকটা হলো প্রফেশনাল এডিশন, আরেকটা হলো এন্টারপ্রাইজ এডিশন। হ্যাঁ, তো কমিউনিটি এডিশন মূলত শিক্ষার্থী অথবা ছোট টিম এদের জন্য ব্যবহার করা হয় এবং এটা ফ্রি। এটা টোটালি ফ্রি। 5 জনেরও কম এরকম একটা টিম আছে, তারা টিম ওয়াইজ কাজ করে, বা শিক্ষার্থীরা এরা এই কমিউনিটি এডিশনটা ব্যবহার করতে পারে। এবং এইটা হলো ASP.NET, C#, ভিজুয়াল বেসিক নেট, F# সাপোর্ট করে। ডিবাগিং, ইউনিট টেস্টিং, গিট ইন্টিগ্রেশন, হ্যাঁ, এই বিষয়গুলো মোটামুটি কাজ করা যায়। ঠিক আছে, তবে এর সীমাবদ্ধতা আছে, যেমন এটা অনেক বড় টিম কাজ করতে পারবে না। তো তারপরে অনেক বড় বড় যে ফিচার গুলো আছে, হ্যাঁ, যেগুলো লাইভ টেস্টিং করা যায়, কোড ম্যানেজ করা যায়, হ্যাঁ, এই বিষয়গুলো এইখানে আসলে করা যাবে না। ঠিক আছে, কিন্তু কমিউনিটি এডিশনটা ফ্রি। তো আমরা কমিউনিটি এডিশন আপাতত না, হ্যাঁ, এটা যখন মনে হবে যে ইউনিভার্সিটির ছোট কাজ, আমরা অল্প সময়ের জন্য কিছু কাজ করব, ঠিক আছে, তখন আসলে আমরা এই বিষয়গুলো ব্যবহার করব। তারপরে আমাদের কি আছে, আমাদের আছে প্রফেশনাল এডিশন। এই এডিশনটা হলো কমিউনিটি এডিশনের সকল ফিচার এই এডিশনে আছে, এছাড়াও এক্সট্রা ফিচার আছে, যেমন কোড অ্যানালাইসিস আছে, তারপর ডিবাগিং, হাই পাওয়ারফুল ডিবাগিং টুলস আছে, হ্যাঁ, লাইভ ইউনিট টেস্ট করা যাবে, কোড লিখলে আসলে অটোমেটিক টেস্ট হবে আর কি, রিপোর্ট দেখা যাবে। তারপর ক্লাউড ইন্টিগ্রেশন, যেমন অ্যাজুর ইন্টিগ্রেশনটা আছে, ক্লাউড সার্ভিস, এই বিষয়গুলো আছে। এটা মোটামুটি মিডিয়াম লেভেলের কোম্পানি, ফ্রিল্যান্সার, হ্যাঁ, এই বিষয়গুলো যারা আছে আর কি, ছোটখাটো কোম্পানি বা ফ্রিল্যান্সার, এরাই এই এডিশনটা ব্যবহার করতে পারবে। এইটা আসলে ফ্রি না, এটা পেইড ভার্সন। এই যে এখানে দেখেন, এটা কমিউনিটি ডিরেক্ট দেখাচ্ছে ফ্রি ডাউনলোড, কিন্তু এগুলো কি দেখাচ্ছে, ফ্রি ট্রায়াল না। আচ্ছা, এরপরে আসি এন্টারপ্রাইজ সিস্টেমে, এন্টারপ্রাইজ এডিশনে। এরপরে আসি এন্টারপ্রাইজ এডিশনে। এটাতে কমিউনিটি এডিশন, প্রফেশনাল এডিশনের যত ফিচার আছে সবগুলা এন্টারপ্রাইজ এডিশনে ইনক্লুডেড। এবং এছাড়াও আরো অসংখ্য ফিচার এখানে ইনক্লুডেড, যেমন অ্যাডভান্স ডিবাগিং আছে, ডায়াগনস্টিক টুল আছে, লোড টেস্টিং, মানে একসাথে অনেক ইউজার দিয়ে টেস্ট করা যাবে, হ্যাঁ, তারপর কোডের রিপিটেশন চেক করা যাবে, যে কোড রিপিট হচ্ছে কিনা, হুম, এটা ডিটেক্ট করবে সে। তারপর সফটওয়্যারের যে আমরা আর্কিটেকচার তৈরি করব বিভিন্ন, এই আর্কিটেকচার একটা ভিজুয়ালাইজেশন দেখা যাবে, ঠিক আছে, বা তৈরি করা যাবে। তো এরকম অসংখ্য ভালো ফিচার আছে যেগুলো নিয়ে কাজ করতে আসলে সুবিধা হবে। এটা প্রিমিয়াম, এবং বড় কোম্পানি, বড় টিম এরা কাজ করে। আমরা মূলত এই এন্টারপ্রাইজ নিয়েই কাজ করবো। হ্যাঁ, আমরা শিখলে একবার এন্টারপ্রাইজ দিয়ে শিখবো। আহ তো আমরা যেহেতু এন্টারপ্রাইজ দিয়েই শিখবো, তো আমরা এখন ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ সিস্টেমটা ডাউনলোড করব এবং ইনস্টল করব। সেক্ষেত্রে আমরা 2020টা ইনস্টল করব না। আমরা ইনস্টল করার জন্য ভিজুয়াল স্টুডিও একটু ওল্ড ভার্সন থেকে চেষ্টা করব। হ্যাঁ, ওল্ড ভার্সন থেকে কেন চেষ্টা করব, কারণ আমরা যদি এখন ভিজুয়াল স্টুডিও 2022 কে বেছে নিই, এবং আমরা দেখি এসডিকে হিসেবে, যদি আমরা এখানে লিখি যে এখন বর্তমান কোনটা চলতেছে, ভিজুয়াল .NET ভার্সন। আচ্ছা, এখন আমরা কাজের জন্য ভিজুয়াল স্টুডিও ইনস্টল করব, তবে সেটা 2022 না, কারণ আমরা ইনস্টল করবো একটু ওল্ড ভার্সন। কেননা আমরা যদি এই মুহূর্তে ভিজুয়াল স্টুডিও 2022 কে ইনস্টল করি, সেক্ষেত্রে আমরা অনেক বেশি আপডেট, একদম রিসেন্ট যে আপডেট ভার্সন গুলো চলতেছে .NET এর, এর সুবিধাটা পাবো আমরা। এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন এখন .NET 10 চলতেছে, এর আগে 9 চলতেছিল, 9 এখন অ্যাক্টিভ, এটা মেবি আসতেছে, ঠিক আছে, 10। তো আমরা যদি একেবারে আপডেট ভার্সন নিয়ে কাজ করি, তাহলে আমরা ওল্ড প্রজেক্ট স্ট্রাকচার গুলো বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, ওল্ড প্রজেক্টের যে স্ট্রাকচার, বা একটু ওল্ড ভার্সনে আমরা যদি কাজ করি কখনো, তখন আমাদের প্রজেক্ট স্ট্রাকচার, অনেক ফাইল মিসিং পাবা, মানে পাবে বলতে আমাদের সামনে থাকবে না, মনে হবে এগুলো কোত্থেকে আসলো। কিন্তু আমরা যদি একটু পুরাতন থেকে শুরু করি, একটু ওল্ড ভার্সন থেকে শুরু করি, তাহলে আমাদের কোড গুলা বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা ভিজুয়াল স্টুডিও 2022 ইনস্টল করবো না। আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আউট অফ সাপোর্ট সার্ভিসে কি চলে গেছে, পুরাতন যেগুলো আর কি, .NET 7, .NET 6, 5, হ্যাঁ, এই যে বিষয়গুলো আগে ছিল, এগুলো এখন আর আউট অফ সাপোর্টে চলে গেছে। তার মানে আমরা কত আগে থেকে কাজ শুরু করব, হ্যাঁ, আর কত আপডেট হয়। যদিও বেস্ট প্র্যাকটিস হলো আপডেটটাই শেখা, কিন্তু আমি বলবো ফ্রেমওয়ার্ক হিসেবে আপডেট শিখতে, কিন্তু যেহেতু আপনি একটা জায়গায় কাজ করতে গেছেন, সেখানে ওল্ড প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে, তো সেইটা যেন যেন আপনি এটা মনে না করেন যে আমি এই স্ট্রাকচারটা তো বুঝি না, এটার সাথে আমার বুঝতে সময় লাগবে, এরকম যেন মনে না হয়। ঠিক আছে, এই জন্য আমরা চেষ্টা করবো যে একটু ওল্ড থেকে শুরু করার। এই জন্য আমরা
ভিজুয়াল স্টুডিও 2022 নিয়ে কাজ করব না, আমরা কাজ করব মূলত একটু ওল্ড ভার্সন নিয়ে। তো এখানে যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওল্ডার ডাউনলোডস। হ্যাঁ, ওল্ডার ডাউনলোডে যদি আমরা যাচ্ছি তাহলে আমরা খেয়াল করতেছি যে এখানে ভিজুয়াল স্টুডিওর কিছু ওল্ড ভার্সন আছে, যেমন 2019, 2017, 2015। হ্যাঁ, এখন এইগুলারও কিন্তু তিনটা করে এডিশন: কমিউনিটি, প্রফেশনাল এবং এন্টারপ্রাইজ। তো আমরা মূলত এখন কাজ করতে চাচ্ছি ভিজুয়াল স্টুডিও 2017 নিয়ে। ঠিক আছে, এইটা নিয়ে যদি এখন কাজ করতেছে তাহলে এইটার একটা ইনস্টলার আমাদেরকে ডাউনলোড করতে হবে, এবং ইনস্টলার ডাউনলোড করে আমরা সরাসরি কাজ করতে পারবো। কিন্তু এখানে একটা ব্যাপার হলো যে আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিজুয়াল স্টুডিওর যে বর্তমান ভার্সনটা চলতেছে 2022, এইটাকে যদি আমরা ফ্রি ট্রায়াল হোক আর যেটাই হোক ইনস্টল করি, আমাদের ডিরেক্ট একটা এসডিকে ইনস্টল করতে বলতেছে, এই যে ডিরেক্ট। হ্যাঁ, কিন্তু আমরা যখনই আমরা যখনই ওল্ডারটা ডাউনলোড করতে যাচ্ছি, নিচে যাই, আমরা যখনই ওল্ডার ডাউনলোড করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যাই, এখানে যদি ডাউনলোডে ক্লিক করি, আমাদেরকে কোনো ফাইলও দিচ্ছে না, আমাদেরকে জাস্ট একটা কম্পোনেন্ট ডাউনলোডের অপশন দিবে C++-এ। এই যে, তো আমাদের তো একটা এসডিকে প্রয়োজন। এখন এসডিকে এর জন্য ওরা আসলে এটাকে আর কন্টিনিউ করেনি ওদের সাইটে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো থার্ড পার্টি জায়গা থেকে এই ভিজুয়াল স্টুডিও 2017 এন্টারপ্রাইজ সিস্টেমটাকে ডাউনলোড করতে চাই, আচ্ছা আমরা যদি এটা লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আসবে, এখানে যদি আমরা ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদেরকে বলবে যে স- মানে যত প্যাকেজ আছে সব সহ ডাউনলোড করতে। সেক্ষেত্রে আমাদের ফাইলের সাইজ হয়ে দাঁড়াবে প্রায় 15 GB, 20 GB, এত বড় ফাইলের সাইজ হবে। কি জন্য? কারণ আমরা যদি ইনস্টলার দিয়ে ডাউনলোড করি তাহলে আমাদের যে যে কম্পোনেন্ট গুলা প্রয়োজন আমরা শুধু সেইগুলা সিলেক্ট করতে পারবো, এতে খুবই কম জায়গা আমাদের প্রয়োজন হবে। কিন্তু আমরা যদি পুরো সফটওয়্যারটাকে একটা ফাইল ডাউনলোড করি, একটা আইএসও ফাইল, সেক্ষেত্রে কি হবে যে আমাদের যা অপ্রয়োজনীয় সব সহ ডাউনলোড মানে ইনস্টল করতে হবে। ঠিক আছে, যেমন একটা আইডি তো আমাদের সবকিছু সুবিধা দেয়। ওর মধ্যে আপনার এসডিকে থাকে কয়েকটা, আপনার .NET C# জন্য, তারপর পাইথনের জন্য, আহ, বিভিন্ন C++ এর জন্য বিভিন্ন কম্পোনেন্ট। হ্যাঁ, সবকিছুই থাকে। তো আমাদের তো সবকিছু প্রয়োজন নাই, তাই না? আমাদের সবকিছু প্রয়োজন, আমরা তো শুধু কাজ করবো C# নিয়ে, তো এত কিছু আমরা কেন ইনস্টল করবো? এই জন্য আমরা একটা ইনস্টলার ইউজ করবো, ওইটা দিয়ে ডাউনলোড করব। এখন ইনস্টলার তো আমাদের অ্যাভেলেবেল নাই, তো আমি একটা ইনস্টলার রেখে দিয়েছি। আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব, ইনস্টলার ফাইলটা, এইটার মাধ্যমে মূলত আমরা ওগুলো ডাউনলোড করব। আমাদের ভিএস এন্টারপ্রাইজ এটা 2017, এইটার মাধ্যমে আমরা আমাদের যে যা যা প্রয়োজন ভিজুয়াল স্টুডিও 17 ইনস্টল করার জন্য সেই বিষয়গুলো আমরা ইনস্টল করবো। তো এটার উপর ডাবল ক্লিক করে খুব সিম্পল ইনস্টলেশন প্রসেস, আমাদের যে ইনস্টলারটা সেটা ইনস্টল হবে আগে। হওয়ার পরে আমাদের সামনে একটা উইন্ডো আসবে, এই উইন্ডো থেকে আমরা সিলেক্ট করতে পারবো যে আমরা কি কি আসলে ডাউনলোড করতে চাই বা কি কি ইনস্টল করতে চাই। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ 2017-এর এই মডিউল গুলো আমাদের দেখাচ্ছে যে আমরা কোন কোন মডিউল বা কম্পোনেন্ট আমাদের প্রয়োজন। প্রথমে আমরা ডেস্কটপ ডেভেলপমেন্টটাকে সিলেক্ট করি, কারণ আমরা জানি যে আমরা আমাদের লার্নিং এর যে রোড ম্যাপ সেখানে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন আছে, তো সেটার জন্য আমাদের .NET ডেভেলপমেন্ট প্রয়োজন। যখন আমি এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে আগে আনচেক করি, করার পরে এখানে দেখাচ্ছে টোটাল স্পেস রিকোয়ার্ড 66 MB। আচ্ছা, যখন আমি এটাকে সিলেক্ট করছি দেখেন ওর প্রয়োজনীয় যত কম্পোনেন্ট এসডিকে ফাইল যা প্রয়োজন ও অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে এখান থেকে, আমাকে আলাদাভাবে এসডিকে ইনস্টল করা লাগছে না, মানে ম্যানুয়ালি ভাবে। আচ্ছা, আমাদের C++ প্রয়োজন নাই, এটা আমরা সিলেক্ট করলাম না। এই যে এখানে মোটামুটি এখন 2 GB রিকোয়ার্ড হয়েছে। আচ্ছা, আমাদের ইউনিভার্সাল উইন্ডোজ প্ল্যাটফর্ম এটা আমাদের সিলেক্ট করার প্রয়োজন নাই, আমরা ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশনটাকে, ওয়েব ডেভেলপমেন্টটাকে সিলেক্ট করব, এটা আমাদের প্রয়োজন আছে। আমরা ওয়েব ডেভেলপমেন্টে যখন কাজ করবো আসলে মানে .NET ফ্রেমওয়ার্ক দিয়ে। এটা ওল্ড মডেলের, আগেই বলছি, এটা ওল্ড ফ্রেমওয়ার্কের। এই দেখেন .NET ফ্রেমওয়ার্ক 4.6.1, আর এখন প্রায় 9 চলতেছে। এটা কিন্তু কোরও না, এটা ASP.NET ফ্রেমওয়ার্ক, এরপরে আসছে .NET কোর, .NET কোরের পরে আসছে .NET ফ্রেমওয়ার্ক, বর্তমানে যেগুলো চলতেছে। তার মানে এটা অনেক পুরাতন। ওকে, আমাদের পাইথন প্রয়োজন নাই এই মুহূর্তে, আমাদের অ্যাজিউর ডেভেলপমেন্টও প্রয়োজন নাই, নোড জেএস এগুলো কোনোটাই প্রয়োজন নাই, আমরা এগুলোকে স্কিপ করি। আমরা একটু নিচে যাই, আমরা একটু নিচে যেয়ে আমাদের আহ, এই যে ক্রস প্ল্যাটফর্ম এইটাকে সিলেক্ট করি। এই যে লেখা আছে আউট অফ সাপোর্ট, এই ভার্সনগুলো আসলে কোনোটাই সাপোর্টের মধ্যে নাই, তবু আমরা শিখবো।
ঠিক আছে। আর কোনো কিছু আমাদের এই মুহূর্তে আসলে প্রয়োজন নাই। তাহলে আমরা কি কি সিলেক্ট করলাম? আমরা ডট নেট ডেভেলপমেন্ট, এই যে ডেস্কটপ ডেভেলপমেন্টটা সিলেক্ট করলাম, আমরা এসপি ডট নেট ওয়েব ডেভেলপমেন্টটা সিলেক্ট করলাম, এবং আমরা একটু নিচে আসি, আসার পরে ডট নেট ক্রস প্ল্যাটফর্মের যে কম্পোনেন্টটা আছে এইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে যাই, যাওয়ার পরে এখানে দেখতেছি যে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন এসডিকে, রান টাইম, এইগুলা, রান টাইম ফাইল এইগুলা দেওয়া আছে। তো বাই ডিফল্ট আমাদের প্রয়োজনীয় যা কিছু আছে তা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপরে যদি এডিশনাল আমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যে আমরা একটা প্রজেক্ট করব সেটা 4.7 এসডিকে, তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। অথবা পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মডিফাইয়ের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারবো, ইনস্টলের মাধ্যমে। ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের এসডিকে গুলাকে ওরা যেগুলো প্রয়োজন, আমাদের টার্গেটিং প্যাকেজ এসডিকে, এগুলো ওরা সিলেক্ট করে নিয়েছে। তারপরে ক্লাউড বা ডেটাবেজের জন্য বা সার্ভারের জন্য যা যা প্রয়োজন সেই কম্পোনেন্ট গুলো ওরা সিলেক্ট করে নিয়েছে বাই ডিফল্ট। আমাদের যদি এডিশনাল কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমরা এগুলা সিলেক্ট করে নিতে পারবো। কোর টুলস এর জন্য যা যা প্রয়োজন, হ্যাঁ, সবকিছু এখানে আছে। কম্পাইলারের জন্য যা যা প্রয়োজন, আচ্ছা, ডিবাগ করার জন্য যা যা প্রয়োজন, সবকিছুই এখানে ওরা বাই ডিফল্ট সিলেক্ট করে নিয়েছে, ইসেনশিয়াল যে কম্পোনেন্ট গুলো আমাদের দরকার। ওকে, এরপরে আসি ল্যাঙ্গুয়েজ প্যাক। অবশ্যই ইংলিশটাই সিলেক্ট থাকবে, কারণ অন্য ল্যাঙ্গুয়েজ আমাদের ম্যাক্সিমামই জানা নাই, জানা থাকলেও খুব হার্ড। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে ইনস্টলেশন লোকেশন। এখানে দেখেন প্রজেক্ট আমাদের কোথায় ইনস্টল হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখানে আছে। আমরা চাইলে পাথ চেঞ্জ করে দিতে পারবো, তবে রিকমেন্ডেড থাকবে ডিফল্ট পাথ হিসেবে এটাই থাকবে। আচ্ছা, তো আমাদের কি কি সিলেক্ট করা লাগবে আর কি কি সিলেক্ট আছে মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়েছি। আমরা আরো আইডিয়া পাবো আমরা যখন আসলে আগামী 6 মাসের মধ্যে কয়েকবার এটা ইনস্টল করবো আর ইনস্টল করবো, তখন এগুলো সম্পর্কে আরো আমাদের ভালো আইডিয়া হয়ে যাবে। এরপরে অসংখ্য ফাইল আমাদের অ্যাড হবে, আবার প্রয়োজন হবে না, তখন আমরা এখান থেকে আবার রিমুভ করে দিব। দেখা যাবে এক সময় আমাদের এই ডেস্কটপ প্রয়োজন হচ্ছে না, তখন ওইটাকে আবার আমরা আনচেক করে দিয়ে মডিফাই করবো। তখন এখানে মডিফাই অপশন আসবে, ঠিক আছে, বা আপডেট অপশন আসবে। ওকে, তো আপাতত যা সিলেক্ট করছি এটা আমরা ইনস্টলে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ 2022 অলরেডি ইনস্টল হয়ে আছে আমার মেশিনে। এরপরে আরেকটা ইনস্টল হচ্ছে ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ সিস্টেম 2017। আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে সাম সিলেকশন আর নো লঙ্গার ফুললি সাপোর্ট। আমরা এগুলো তো দেখেইছি যে আমাদের অনেকগুলা কম্পোনেন্ট ফাইল এগুলা আউট অফ সাপোর্ট চলে গেছে। এরপরেও আমরা এটাকে কন্টিনিউ করব। ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমাদের টোটাল ফাইল হয়েছে 1 জিবি, আপনাদের আরো বেশি হতে পারে। ঠিক আছে। তো আমরা এগুলা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমাদের, আপনাদের হয়তো 2 জিবি বা 2.5 জিবি এরকমও যেতে পারে, বা 1 জিবি 2 জিবির একটু কম। হ্যাঁ, আমার অনেক ফাইল ডাউনলোড করা আছে, তো এই জন্য ওগুলাও নিচ্ছে না। আচ্ছা, সার্ভার স্পিড ভালো, মোটামুটি ডাউনলোড হইতে আমার খুব বেশি সময় লাগবে না। আহ, তবে আপনাদের 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে পজ করে রাখতে পারবো এবং পরবর্তীতে আমরা এটাকে আবার রিজুম করতে পারবো। ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইমার্জেন্সি, মানে কোন সমস্যা হলো আমরা চাচ্ছি পরে ইনস্টল করব, আমরা এটাকে পজ করে রাখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তো এটা ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পরে আমরা আবার শুরু করব এটার সেট আপ নিয়ে, বা এটার সম্পর্কে একটু জানবো যে এটা ইন্টারফেসটা কেমন হয়, এটা টুল গুলো সম্পর্কে জানবো, কোড কিভাবে শুরু করতে হয়, কিভাবে প্রজেক্ট নিতে হয়, কিভাবে কোড গুলো ম্যানেজ করতে হয়, এবং কোডের স্ট্রাকচার, সরি, প্রজেক্টের স্ট্রাকচার সম্পর্কে আমরা একটা আইডিয়া নিব। আমাদের ভিজুয়াল স্টুডিও 2017 এন্টারপ্রাইজ এডিশনটা ইনস্টল হয়ে গেছে। আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা অপশন দেখাচ্ছে, একটা হলো মডিফাই, লঞ্চ, এবং যদি আমরা আনইনস্টল করে দিতে চাই বা কোনো কিছু একটা সেটিং করতে চাই সেটা বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আমরা এই মুহূর্তে লঞ্চ করব। তো আমরা লঞ্চ যদি ক্লিক করি আমাদের সামনে একটা উইন্ডো আসতেছে। উইন্ডোজে আমাদের সামনে যে উইন্ডোটা এসেছে, এই উইন্ডো থেকে আমাদেরকে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করতে বলছে, কিন্তু আমরা এই মুহূর্তে করবো না, আমরা নট নাও করে দিব। এরপরে আমাদের থিম সিলেক্ট করতে বলবে যে আমরা কোন থিমে কাজ করব। আপনারা ব্লু সিলেক্ট করে রাখতে পারেন, আমি ডার্ক সিলেক্ট করলাম। তারপর স্টার্ট ক্লিক করলাম। এখন আমাদের একটু সময় নিবে, প্রথমবার ওপেন হতে একটু সময় নেই, প্রিপেয়ার করে আসলে সবকিছু। এরপর থেকে আসলে ওপেন হতে এত সময় নিবে না। আচ্ছা, আমাদের ভিজুয়াল স্টুডিও ওপেন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটার ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া নিব। উপরে যে অংশগুলো এগুলো সবগুলো হলো টুলস এবং অ্যাকশন বার। এখান থেকে আমি প্রজেক্ট নিউতে যে প্রজেক্ট নিতে পারবো, কোনো ফাইল নিতে পারবো, কোনো প্রজেক্ট এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকলে সেইটাগুলো ওপেন করতে পারবো ওপেনের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো যদি আমাদের কোনো প্রজেক্ট ওপেন থাকে ডিলিট ক্লোজ করতে পারবো এটার মাধ্যমে। এছাড়াও আমরা এখানে যে অপশন আছে, এই যে নিউ প্রজেক্ট, এখান থেকে আমরা চাইলে ক্রিয়েট নিউ প্রজেক্ট প্রজেক্ট তৈরি করতে পারবো। ঠিক আছে। আমরা আপাতত এটাকে মুছে দিই। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা সবগুলা সম্পর্কে আইডিয়া নিব, এডিট, ভিউ, প্রজেক্ট কোনটার কি কাজ, আমরা সবকিছু আস্তে আস্তে বুঝে যাবো।
তো আমরা প্রথমে একটা কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে নিই। আমি এর আগে আলোচনা করেছি যে কনসোল অ্যাপ্লিকেশনটা কি। তো আমরা এই জার্নিতে প্রথমে কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করব। আমরা নিউতে যে প্রজেক্টে গেলাম, প্রজেক্ট থেকে একটা কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করবো। এখানে আমাদের দেখা যাচ্ছে যে এখানে প্রজেক্ট টাইপ আর এখানে ওই টাইপের কি কি প্রজেক্ট আছে সেইগুলো আমাদেরকে নিতে বলছে। তো আমরা অবশ্যই ভিজুয়াল সি শার্পকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এই যে কনসোল অ্যাপ্লিকেশন ডট নেট ফ্রেমওয়ার্ক এইটাকে সিলেক্ট করবো। ঠিক আছে, আমরা ডট নেট কোর কিন্তু নিচ্ছি না, দুইটাই কনসোল অ্যাপ, কিন্তু একটা ডট নেট কোর ফ্রেমওয়ার্ক আর একটা কি ডট নেট ফ্রেমওয়ার্ক, তাই না? আমরা আপাতত ডট নেট ফ্রেমওয়ার্কটাকে সিলেক্ট করছি। এখানে দেখা যাচ্ছে ফ্রেমওয়ার্ক কত, 4.6.1, তাই না? অনেক পুরাতন। আচ্ছা, যদি আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিতাম তাহলে উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন সিলেক্ট করতাম, যদি আমরা ওয়েব নিয়ে কাজ করতাম তাহলে নিচের কম্পোনেন্ট গুলো সিলেক্ট করতাম, তখন ওই কম্পোনেন্টের আদলে যে ফাইলগুলো আছে সেগুলো এখানে শো করতো। ঠিক আছে, আমরা নিচের দিকে একটু খেয়াল করি, এখানে আমাদের প্রজেক্টের একটা নাম দিতে হবে। আমরা লিখলাম যে ফার্স্ট কনসোল অ্যাপ্লিকেশন, এরকম একটা নাম দিলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে আমাদের লোকেশন এখানে যে এরপরে আমরা নিচে দেখি যে আমাদের একটা পাথ সিলেক্ট করে দেওয়া আছে বাই ডিফল্ট, যেটা ইউজারের নেম, সোর্স এবং রিপোজ অর্থাৎ রিপোজিটরি ফোল্ডারে। আমরা চাইলে এটা চেঞ্জ করে অন্য একটা পাথ সিলেক্ট করে দিতে পারবো। আমি রিকমেন্ডেড করবো আপনারা প্র্যাকটিস নামে একটা ফোল্ডার করবেন, সেখানে ডে ওয়াইজ বিভিন্ন ফোল্ডার তৈরি করবেন, ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, হ্যাঁ, প্র্যাকটিস ওয়ান, এবং টপিক গুলোর নাম দিয়ে দিয়ে একটা ফোল্ডার তৈরি করে সেখানে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে এখানে দেখেন সলিউশন নামে একটা অপশন আছে। সলিউশন নামটা প্রজেক্টের নাম অনুসারে হয়ে গেছে বাই ডিফল্ট, আমরা চাইলে চেঞ্জ করে অন্য নাম দিতে পারি। সলিউশনটা কি এটা আমরা এখনই বুঝবো। ওকে, তো আমরা এখান থেকে চাইলে ভার্সন চেঞ্জ করতে পারি, আমি আপাতত এইটাকে রাখছি। হ্যাঁ, আমরা ওকে করলাম। এখানে দেখেন অ্যাড সোর্স কন্ট্রোল আছে, অর্থাৎ আমরা যদি কোনো ভার্সন কন্ট্রোল যেমন গিটহাব অ্যাড করতে চাই সেক্ষেত্রে এটা কাজে দিবে, পরবর্তীতে অ্যাড করা যাবে। ওকে, আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম প্রজেক্টে তৈরি হলো একটা কনসোল অ্যাপ্লিকেশন, এবং এখানে আমাদের প্রজেক্ট স্ট্রাকচার, আমাদের ইন্টারফেস, এগুলো সবকিছু আমাদের কাছে বর্তমানে অপরিচিত। আমরা আস্তে আস্তে সবকিছুর সাথে পরিচিত হয়ে যাব। হুম, তো প্রথমে আমি একটু এটা ইন্টারফেস সম্পর্কে একটু আইডিয়া দিই। এখানে সার্ভার এক্সপ্লোরার অর্থাৎ ডেটাবেস কানেকশন, ডেটাবেসের সাথে নতুন কোনো কানেকশন অ্যাড করা লাগবে কিনা, আগের কানেকশন, এগুলো আমরা পরে কাজ করবো, এটা আমাদের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই। এটা টুল বক্স, যখন আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবো তখন এই টুল বক্সটা আমাদের প্রয়োজন হবে, এই মুহূর্তে এটা দরকার নাই। আর দেখেন এইগুলা যখনই আসবে এটা কেটে দিবেন না, এগুলো কিন্তু বাই ডিফল্ট সামনের উপর আসে, যেমন এইটা, এই উইন্ডোটা ওপেন হয়েছে, এটা কেটে দিবেন না, এটাকে জাস্ট এই যে পিন যে আইকন আছে এটাকে অটো হাইড করে দিবেন। ঠিক আছে, অথবা এর নামের উপর আবার ক্লিক করবেন, এটা চলে যাবে। কেটে দিবেন না, তখন আবার আনা লাগবে। ওকে, তো আমাদের এই যে এই পাশে আছে সলিউশন এক্সপ্লোরার, এখানে আমাদের প্রজেক্টের ফাইলগুলো আছে যেটা আমরা ভিএস করে বাম সাইডে দেখতাম। আচ্ছা, এই ফাইলের যে স্ট্রাকচারটা এখানে আছে, এখানে যে সলিউশন নামে উপরে যে আমাদের সলিউশন নামটা আছে, এইখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার এখানে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ফোল্ডারটা এখানে শো করতেছে। ঠিক আছে, তার মানে আমরা ওইটা থেকে অ্যাড্রেস করতে পারবো আমাদের প্রজেক্টটা কোথায় আছে। ওকে, এরপরে দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সলিউশনটা কি। সলিউশন হলো যে একটা সলিউশনের আন্ডারে আমরা অনেকগুলো প্রজেক্ট রাখতে পারবো এবং সেগুলো ম্যানেজ করতে পারবো, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্ট কানেক্ট করতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে একটা প্রজেক্ট আছে, আমরা চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাডে যে আরেকটা নিউ প্রজেক্ট নিতে পারবো, যে নিউ প্রজেক্ট নিতে পারবো। এখানে যদি আবার আমরা কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করি তাহলে একটা নতুন নাম দিই, সেটাও আমাদের এই যে ফার্স্ট কনসোল অ্যাপ্লিকেশন এটার আন্ডারে চলে যাবে। এখন দেখেন আর শুধুমাত্র এইটা দেখাচ্ছে না, এখন পুরো পাথটাই আমাদেরকে দেখাচ্ছে, যে এখন সরি এখন আর আমাদের ওই সলিউশন নেমটা দেখাচ্ছে না, কারণ আমরা তো অলরেডি জানি আমাদের সলিউশনটা কোথায়। এখন শুধু আমাদের লোকেশনটা দেখাচ্ছে আর ফ্রেমওয়ার্ক ভার্সন দেখাচ্ছে। এখানে আমরা চাইলে ওয়েব অ্যাপ্লিকেশনও নিতে পারি, অন্য অ্যাপ্লিকেশনও নিতে পারি। তার মানে একটা সলিউশনের আন্ডারে আমরা বিভিন্ন টাইপের প্রজেক্ট নিতে পারি, এবং সেটা আমরা ভবিষ্যতে নিব। হ্যাঁ, আপাতত আমাদের এইটাই থাক। আচ্ছা, এই যে বারটা এটাকে বলা হয় সলিউশন এক্সপ্লোরার, আমরা এটাকে অটো হাইড করে দিই, এটা যে চলে গেল, আবার ক্লিক করলে এটা চলে আসবে। ঠিক আছে, এরপর আছে প্রপার্টিস, এটা নিয়ে আমরা কথা বলবো। এটাকে আমরা আগে অটো হাইড করে দিই। আচ্ছা, এই যে টিম এক্সপ্লোরার প্রপার্টিস এগুলোকে আমরা অটো হাইড করে দিলাম। টিম এক্সপ্লোরার হলো সাধারণত আমাদের যদি ক্লাউড কোনো সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে এইখান থেকে আমরা ক্লাউডে কানেক্ট হতে পারবো, অথবা আমাদের যদি কোনো ভার্সন কন্ট্রোল টিম ওয়াইজ কাজ করতে হয় সেখানেও আমরা এইভাবে কানেক্ট করে এই অংশটাকে ইউজ করে আমাদের অনেক সুবিধা পাবো। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো। আচ্ছা, সলিউশন এক্সপ্লোরার এসে যদি আমরা প্রজেক্ট ফাইলটাকে এক্সপ্যান্ড করি, আমাদের প্রজেক্টটা কিন্তু নিচের এই যে এইটাই, উপরে একটা সলিউশন, নিচেরটা প্রজেক্ট, যেটা ভিজুয়াল স্টুডিওর যে আইকন এটা হলো সলিউশন, আর নিচে যে সি শার্পের যে
আইকনটা আছে, এটাই হলো আমাদের প্রজেক্ট। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, আমাদের অনেকগুলো ফাইল দেখাচ্ছে, প্রপার্টিজ, রেফারেন্সেস, অ্যাপ ডট কনফিগ, প্রোগ্রাম ডট সিএস। মূলত প্রোগ্রাম ডট সিএস এটাই হলো আমাদের এই যে সি শার্পের এই মেন ফাইলটা। হ্যাঁ, এইখানে যে বিষয়গুলো আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রজেক্ট স্ট্রাকচার জানার জন্য এটা খুবই প্রয়োজন। শুধু মনে রাখবেন যে আমাদের মেন যে ক্লাসটা, প্রোগ্রামটা শুরু হয় যে এখান থেকে, সেটাই হলো এটা, যে যত বড় প্রোগ্রাম হোক না কেন, যত বড় প্রজেক্ট হোক না কেন, সেটাই প্রোগ্রাম এবং মেইন মেথড থেকেই শুরু হয়, ক্লাস, প্রোগ্রাম এবং মেইন মেথড। আচ্ছা, এই যে ক্লাস, প্রোগ্রাম এবং মেইন মেথড, এগুলোকে বলা হয় প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। আর আমাদের কাজ শুরুই হবে এইখান থেকে কোড করে, ঠিক আছে। এইখান থেকে কোড করে আমরা কাজগুলো শুরু করবো। আচ্ছা, আমরা একটু স্ট্রাকচার সম্পর্কে যদি আইডিয়া নিতে চাই, এই যে উপরের যে অংশগুলো, এগুলোকে বলা হয় লাইব্রেরি। বিভিন্ন লাইব্রেরির নেম স্পেস এখানে ইনক্লুড করা আছে। আমরা লাইব্রেরি সম্পর্কে আগেও একটা আইডিয়া নিয়েছি, যে আমরা কোড করার জন্য সময় যে প্রি ডিফাইন কোড গুলা থাকে, মানে অলরেডি সে কোড গুলা করা আছে, আমরা সেগুলো ইউজ করে বিভিন্ন সুবিধা নিয়ে থাকি, এগুলাকে আসলে লাইব্রেরি বলে। তো এই লাইব্রেরি গুলো কোথায় আছে, তার রেফারেন্স এইখানে ইনক্লুড করে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এরপরে যে অপশনটা আছে, এটা নেম স্পেস। নেম স্পেসটা হলো এই যে ফাইলটা, এই প্রোগ্রাম ডট সিএস ফাইলটা, এই যে এখানে, এই ফাইলটার আইডেন্টিফিকেশন ও ক্যারি করতেছে। মানে এই ফাইলটা এখানে আছে, এটাও ক্যারি করতেছে। দেখা যাবে এই প্রোগ্রাম নামে আমার আরেকটা ফাইল তৈরি করতে হবে। তো অবশ্যই আমি এটা এখানেই তৈরি করতে পারবো না, কারণ সেম নামে তো একাধিক ফাইল হয় না। তাহলে অন্য একটা ফোল্ডারে যদি আমরা প্রোগ্রাম নামে আরেকটা ফাইল তৈরি করি, তাহলে কি হবে, ওইটা অন্য নাম, অন্য নেম স্পেসের আন্ডারে চলে যাবে। হ্যাঁ, আমরা যদি এখানে একটা ফোল্ডার তৈরি করি, যে ফোল্ডারের নাম দিলাম মডেল, মডেল, ঠিক আছে। এখন যদি এর মধ্যে আমরা একটা ক্লাস নিই, ডিবি মডেল। এখন দেখেন এই নেম স্পেসটা কি হলো, আমাদের প্রজেক্টের নাম ডট মডেল, কারণ মডেল ফোল্ডারের মধ্যে আছে। এই যে প্রজেক্টের নাম ডট মডেল, কিন্তু আমাদের প্রোগ্রামটা কি এইভাবে আছে, আমাদের প্রোগ্রামটা ডিরেক্ট প্রজেক্টের মধ্যে আছে, প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। এই যে আমাদের ফার্স্ট ফাংশন অ্যাপ্লিকেশন যে প্রজেক্ট ফোল্ডারটা, এটার মধ্যে আছে, এই জন্য এখানে আর নতুন করে কোনো কিছু প্রয়োজন হয়নি। এটা নেম স্পেস ডিরেক্ট এইটাই, কিন্তু এই ডিবি মডেল যে ক্লাসটা, এইটা তো নেম স্পেস একটু ভিন্ন হয়েছে, আমাদের প্রজেক্ট ফোল্ডার ডট মডেল মানে মডেল ফোল্ডারের মধ্যে আছে। এই যে, বুঝাতে পারছি? ওকে, তো এইটার সামনে আমরা আপাতত একটু পাবলিক দিয়ে রাখি, আমরা একটা জিনিস বোঝার জন্য পাবলিক কেন দিচ্ছি, এগুলোকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার, এগুলো আমরা পরে বুঝবো, ঠিক আছে। এখন যদি আমরা ওই প্রজেক্টটাকে এখানে আমরা দেখতে চাই, যে আমাদের ওই যে এটা নিলাম ডিবি মডেল, সরি প্রজেক্ট না, যে ক্লাসটা আমরা নিলাম, এটা যদি আমরা এইখানে দেখতে চাই, তাহলে আমরা লিখবো ডিবি মডেল। লিখে যদি কন্ট্রোল ডট দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইউজিং ফার্স্ট কনসোল মডেল নেম স্পেসটাকে ব্যবহার করতে বলছে, না হলে পাবে না। এইখানে একটু খেয়াল করবেন, উপরের দিকে আমি যখন ইন্টার চাপ দিব, তখন এই মডেলের যে নেম স্পেসটা, এইটা এইখানে ইনজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন, এই দেখেন ইনজেক্ট হয়ে গেছে, ফার্স্ট অ্যাপ্লিকেশন ডট মডেল। তার মানে আমরা এটাকে ব্যবহার করতে গেলে অবশ্যই ওই নেম স্পেসের রেফারেন্সটা এখানে রাখতে হবে। এতে করে আমরা কি বুঝলাম, এতে করে আমরা বুঝলাম যে এইখানে যে লাইব্রেরি গুলো আমরা ব্যবহার করব, এইগুলা এই যে ইউজিং সিস্টেম, সিস্টেম ডট কালেকশন জেনারিক, সিস্টেম ডট লিঙ্ক, এই সব নেম স্পেসের আন্ডারে ওই ফাইলগুলো আছে, এবং ওগুলো আমাদের প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা এগুলো এখানে দিয়ে রাখছি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছেন। এরপরে আমরা যখন কাজ করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে কথা বলি। এখানে আমাদের প্রপার্টিস নামে একটা ফোল্ডার আছে, এইখানে অ্যাসেম্বলি ইনফো ডট সিএস নামে একটা ফাইল আছে, তাই না? এই ফাইলে সাধারণত বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখে। কেমন তথ্য? যেমন ভার্সন নাম্বার, আমি একটু ওপেন করি এটা। এই যে আমাদের প্রজেক্টের নাম আছে, হ্যাঁ, আমাদের প্রজেক্টের কপিরাইট, ঠিক আছে। তারপর আমরা যদি কোনো কনফিগারেশন, কোম্পানি নেম, ডেসক্রিপশন ইনক্লুড করতে চাই, একটা প্রজেক্ট সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন, হ্যাঁ, এটা স্টার্টিং ডেট, ঠিক আছে, আপনি ভার্সন নাম্বার, হ্যাঁ, তারপরে ফাইল ভার্সন, এগুলা দিতে পারবেন, ঠিক আছে। এই বিভিন্ন বিষয়গুলো এখানে আমরা অ্যাড করে রাখতে পারবো। সেক্ষেত্রে যদি কেউ এই প্রজেক্ট সম্পর্কে জানতে চায়, কতদিন আগে শুরু হয়েছে, হ্যাঁ, কতদিন চলতেছে, বিষয়গুলো সম্পর্কে সে একটা আইডিয়া পাবে। ওকে, এরপরে যদি আমরা রেফারেন্স অপশনে আসি, এইটা হলো বিভিন্ন লাইব্রেরি যেগুলা আসলে প্রি ডিফাইন ডট নেট কর্তৃক প্রোভাইড করা হয়েছে, এই লাইব্রেরি গুলো এখানে রাখা আছে, যেগুলো যে আমরা এই যে এখানে ব্যবহার করতেছি। এই লাইব্রেরি রেফারেন্স বা বিভিন্ন ডিপেন্ডেন্সি যেগুলো আমাদের খুবই প্রয়োজন, একটা কাজ করতে গেলে আরেকটা প্রয়োজন হয়, যেরকম কানেক্টেড, সেই ফাইলগুলো এখানে রাখা হয়েছে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আসি অ্যাপ ডট কনফিগ। এটা একটা এক্সএমএল ফাইল, এটা যদি ওপেন করি, এটা অ্যাপ্লিকেশনের বিভিন্ন কনফিগারেশন, সেট আপ, এগুলা সেভ রাখে। যেমন আপাতত আমাদের এই যে এই অ্যাপ্লিকেশনটা যে ভার্সন কত, কোন রান টাইম, রান টাইম মানে অ্যাপ্লিকেশন রান হতে গেলে যে কম্পোনেন্ট গুলো প্রয়োজন, এটার জন্য আসলে
যে ভার্সনটা প্রয়োজন সেই ভার্সন এখানে ইনক্লুড করা আছে। আমরা চাইলে এখানে আমাদের ডেটাবেস যে কানেকশনটা প্রয়োজন হবে ইন ফিউচার, হ্যাঁ, ডেটাবেসের সাথে কানেকশন করতে, সেই কানেকশনটা এখানে আমরা লিখে করব। হ্যাঁ, বিভিন্ন কানেকশন তৈরি করব, কাস্টম কানেকশন, অথবা আমরা যদি এপিআই ইউজ করি বা কোনো সার্ভিস ইউজ করি, সেইগুলা যে কি সেটিংস সবকিছু এখানে আমরা সেট করে রাখতে পারবো। এটাই হলো আমাদের সেই অ্যাপ্লিকেশন কনফিগারেশন ফাইল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের প্রোগ্রাম ডট সিএস, এটা সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি। যদি আমাদের কাজ করতে করতে কখনো এই যে টিম এক্সপ্লোরার এগুলো যদি কেটে ফেলেন এইভাবে, সেক্ষেত্রে আমরা এখানে ভিউতে যাব, ভিউতে যে টিম এক্সপ্লোরার খুঁজবো, আমাদের টিম এক্সপ্লোরার, এই যে টিম এক্সপ্লোরার এটাকে ক্লিক করব, এখানে চলে আসবে, এটাকে তারপর অটো হাইড করে দেবো, এখানে অটোমেটিক হাইড হয়ে যাবে এই যে। ঠিক আছে, অটোমেটিক হাইড হয়ে গেলে আমরা বাইরে ক্লিক করলে ওটা চলে যাবে। আমরা একটা প্রজেক্ট লেখার পরে যখন বিল্ড করবো, এগুলো আমরা পরে কথা বলবো, কারণ আমরা বিল্ড কেন করি, কিভাবে করি, সবকিছু আমরা জানবো। তো আমাদের উপরের যে অপশন গুলো আছে, এগুলোর মাধ্যমে আসলে অনেক কিছু করা যাবে, আমরা কাজ করতে করতে বুঝবো। আমি চাচ্ছি সবকিছু কাজ করতে করতে বুঝলে হবে কি, ওইটা আমাদের মনে থাকবে। একটা কোড লিখে আমরা যদি শুধু ওই ফাইলটা সেভ করতে চাই, তাহলে এখানে সেভ দেবো, যে সেভ প্রোগ্রাম সিএস। আর যদি আমরা এইখানে সেভ অল দিই, তাহলে যতগুলা ফাইল আছে, যত চেঞ্জেস আছে, সবগুলা সেভ হয়ে যাবে। প্রথমে একটা কোড লিখি আমরা, লিখি কনসোল ডট রাইট লাইন। ঠিক আছে, এর মধ্যে ডাবল কোটেশন দিয়ে লিখলাম হ্যালো বয়েস। আমরা ব্র্যাকেটের বাইরে একটা সেমিকোলন দিলাম। সি শার্পে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই বা কোনো কিছু দেখাতে চাই স্ক্রিনে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কনসোল ডট রাইট লাইন এই কথাটা ইউজ করবো। ঠিক আছে, কনসোল ডট রাইট লাইন এটা ইউজ করে যদি আমরা এখন রান করি প্রজেক্টটা, তো আমাদের দেখবেন একটা স্ক্রিন এসেই চলে যাবে। এই যে একটা ব্ল্যাক স্ক্রিন আসছে এবং এসে চলে গেল, আমরা কিছুই দেখতে পেলাম না, তাই না? আউটপুটে আমাদের প্রোগ্রামটা যে ঠিকঠাক এক্সিকিউট হয়েছে, ইনফরমেশন গুলো দিচ্ছে। আমরা এটাকেও কি করব, অটো হাইড করে দিব, নিচে এই যে এটা সেভ হয়ে গেল। তো আমরা তো একটা প্রিন্ট করার জন্য একটা কিছু লিখলাম, যেমন সি তে আমরা প্রিন্ট এফ লিখি, তাই না? তো সেটা তো প্রিন্ট দেখায় আমাদের, এখানে কেন দেখালো না? এখানে দেখালো না কারণ এই ওল্ড ভার্সনে, আবার বলছি, ওল্ড ভার্সনে শুধুমাত্র সি শার্পের আমাদেরকে আরেকটা লাইন লিখতে হবে, যেটা আমাদের ওই স্ক্রিনটাকে ধরে রাখবে। সেটা হলো কি, কনসোল ডট রিড কি। ঠিক আছে, এটা যখন আমরা লিখবো, তখন ও একটা কি প্রেস করার জন্য ওয়েট করবে। ঠিক আছে, আমরা সেভ দিই, দেওয়ার পরে আমরা এটাকে রান করি। এখন দেখা যাবে যে হ্যালো বয়েস এটা রান হয়েছে এবং আমাদের একটা কি নেওয়ার জন্য ওয়েট করতেছে। আমরা যখন এই কিটা, যে কোনো কিবোর্ডে একটা কি চাপ দিব, তখন প্রোগ্রামটা অফ হবে। তার মানে এই যে কনসোল ডট রিড কি, এটা কি করতেছে, স্ক্রিনটাকে একটা রেসপন্স নেওয়ার জন্য ওয়েট করতেছে। কি রেসপন্স মানে, কিবোর্ডের একটা কিতে আমরা প্রেস করবো, ব্যাস রেসপন্স নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এইটা আপাতত বুঝলাম যে আমরা এই কনসোল ডট রাইট লাইনের মধ্যে আমরা যাই লিখি না কেন, ঠিক আছে, আমাদের সেইটাই প্রিন্ট হবে। অবশ্যই ডাবল কোটেশন দিবেন, না হলে আমাদের ইরোর দেখাবে। হ্যাঁ, ইরোর সম্পর্কে আমরা আলোচনা করবো যে কোনটা কি ধরনের ইরোর, আপাতত একটু অভ্যস্ত হন। ঠিক আছে, আমরা যদি এইটাকে প্রিন্ট করি, তো দেখা যাবে এর নিচে এই লাইনটা আসতেছে, এই যে হ্যালো বয়েজ হাউ আর ইউ। আমরা দেখতেছি হ্যালো বয়েজ একটা প্রিন্ট হয়েছে, তারপরে নিচের লাইনে এসে হাউ আর ইউ প্রিন্ট হয়েছে। ওকে, কিন্তু আমরা যদি এখানে লিখি কনসোল ডট রাইট, সেক্ষেত্রে দেখা যাবে যে কি হয়, চলেন একটু আমরা দেখি। এক্ষেত্রেও মনে হচ্ছে কি আমাদের সব ঠিকঠাকই আছে, প্রথমে এক লাইন প্রিন্ট হয়েছে, তারপর আরেক লাইন প্রিন্ট হয়েছে, তারপর আরেক লাইন প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা যদি এখন লিখি যে আবার কনসোল, এখন যদি আমরা লিখি কনসোল ডট রাইট লাইন, উই আর ফাইন। এখন কি হয় দেখেন, এখন হ্যালো বয়েজ আসছে প্রথম লাইনে, আমরা কোডটা দেখি এই যে। তারপরে কি আসছে, হাউ আর ইউটাও আসছে। এরপরে আর ইউ ওকে, এরপরে দেখেন নতুন লাইন তৈরি হয়নি, এই যে উই আর ফাইনটা পাশাপাশি চলে আসছে। এর মানে হলো কনসোল রাইট লাইন যেটা করে সেটা হলো ওর নিজের মধ্যে যে লেখাটা আছে ওইটাকে প্রিন্ট করে, তারপরে একটা নতুন লাইন তৈরি করে। নতুন লাইন মানে নিচে আসে, ঠিক আছে, একটা নিচে নতুন লাইন তৈরি করে দেয়। এরপরে ওই নতুন লাইনে আরেকটা জিনিস প্রিন্ট হয়। আর রাইট করে কেউ কোনো নতুন লাইন তৈরি করে না। ও যখন প্রিন্ট হয় ওইখানে মানে স্টাক হয়ে থাকে, ও নতুন কোনো লাইন তৈরি করে না। এই জন্য ওর নিচের যে
কনসোল রাইট লাইনটা আসছে, এইটাকে পাশাপাশি প্রিন্ট করে দিছে। ঠিক আছে, তার মানে নতুন লাইন আর পাশাপাশি লাইনের এই একটা বিষয়। আমরা যদি পরপর দুইটা ইয়ে রাখতাম, কনসোল ডট রাইট যদি পরপর দুইটা রাখতাম, সেক্ষেত্রে কি হতো? আচ্ছা, আমরা কোডটাকে স্টপ করি। Okay, আমরা যদি পরপর দুইটা রাখতাম, তাও আমাদের সেম কাজটাই হতো। এই যে, এই দেখ, এটা পাশাপাশি সবকিছু, ও নতুন কোনো লাইন তৈরি করেনি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে ও নতুন কোনো লাইন তৈরি করেনি, ও পাশাপাশি এগুলাকে প্রিন্ট করে দিছে। তো কোনটা দিয়ে আমরা নতুন লাইন তৈরি করার প্রয়োজন আছে, কোনটা পাশাপাশি প্রিন্ট করার দরকার আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে, আমাদের আপাতত কাজ হলো শুধু বিভিন্ন জিনিস প্রিন্ট করা। কেমন, কিভাবে প্রিন্ট করা? নিজের নাম প্রিন্ট করা, নিজের ইনফরমেশন, বয়স, কিসে পড়ি, কি কাজ করতেছি, স্কিল সম্পর্কে আইডিয়া দেওয়া। প্রথমে নিজের গুলো প্রিন্ট করা, তারপরে আরেকটা প্রজেক্ট নেবেন, সেইখানে কয়েকজনেরটা প্রিন্ট করবেন, নিজেরটা করবেন, তারপরে আপনি এরকম কনসোলের রাইট লাইন দিলেন, তারপরে এর মধ্যে এরকম ডট ডট দিলেন, অথবা এর মধ্যে হলো আপনি স্টার স্টার দিলেন। ঠিক আছে, এইভাবে, সরি, স্টার স্টার দিলেন, এইভাবে প্রিন্ট করলেন। এই যে এইভাবে প্রিন্ট করলেন। এরপরে আপনার মনে হলো যে না, আমি একটু ফাঁকা রেখে রেখে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আপনি শুধু ফাঁকা কনসোল ডট রাইট লাইন প্রিন্ট করতে পারেন। এক্ষেত্রে ফাঁকা ফাঁকা নিউ লাইন গুলা, বিভিন্ন ফাঁকা নিউ লাইন প্রিন্ট হবে। যে আমি দুইটা ফাঁকা জায়গায় রাখলাম, রেখে আবার এই নিচের এই জিনিসগুলো এখানে কপি করে দিচ্ছি, দেখেন কি হয়। এই যে আমাদের একটা অংশ প্রিন্ট হয়েছে, এরপর একটা স্পেস নিয়েছে, তারপরে আবার আরেকটা অংশ প্রিন্ট হচ্ছে। ওকে, এখন আমরা এই যে নিচে বা পাশে স্পেসটা ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি এইগুলা দিয়েও নিতে পারি, সেগুলো আমরা পরে দেখবো। আপাতত আমি চাচ্ছি আপনারা কাজ শুরু করেন, মোটামুটি এটার সাথে পরিচিত হন, প্রজেক্ট নেন, প্রজেক্ট ওপেন করেন, এইভাবে লিখেন, নিজের ইনফরমেশন গুলো লিখেন। হ্যাঁ, তাহলে আস্তে ধীরে আমাদের আগাতে সুবিধা হবে। তো মোটামুটি আজকে আমরা কভার করে ফেলেছি আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো ছিল। তারপরে একটু রিক্যাপ করি যে আমরা এনভায়রনমেন্ট সেটআপের প্রয়োজন ছিল, সেটা অলরেডি সেট আপ করে ফেলেছি। তারপর আমরা ভিজুয়াল স্টুডিও বিভিন্ন এডিশন সম্পর্কে জেনেছি, আমরা কোন ভার্সনটা ইনস্টল করতেছি, কেন করতেছি, সেটাও বুঝেছি। আমরা ভিজুয়াল স্টুডিওর সেট আপটা মোটামুটি বুঝলাম এবং কিছুটা পরিচিত হলাম। আমরা কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করেছি, এই অ্যাপ্লিকেশনটা কিভাবে ম্যানেজ করতে হয়, বিভিন্ন প্রজেক্ট স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিয়েছি, কোথায় কোড শুরু করতে হয়। হ্যাঁ, সেগুলো সম্পর্কেও আইডিয়া নিয়েছি। এবং আমরা আমাদের প্রথম একটা কোড রান করেছি, আমরা কিভাবে রান করতে হয় সেগুলো শিখছি। হ্যাঁ, রান করা, প্রিন্ট করার জন্য কি কোডটা লিখতে হয়। ঠিক আছে, এই সুবিধাগুলো পেয়েছি। আমি আরেকটা বিষয় দেখিয়ে শেষ করবো আজকের ক্লাস। এই যে আমরা কনসোল ডট রাইট লাইন লিখতেছি, এটা লেখার পরে এর মধ্যে যে কোড লিখলে প্রিন্ট হবে, এই বিষয়গুলো না এই এই লাইব্রেরির মধ্যে দেওয়া আছে। না হলে এই জিনিসটা কাজ করতো না। যেমন আমি যদি ইউজিং সিস্টেম এইটাকে এখান থেকে উঠাই দিই, দেখবেন যে এখানে প্রচুর ইরর পড়ে গেছে এবং এটা কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এই ইউজিং সিস্টেমের মধ্যে আমাদের এই কোডগুলা এমন ভাবে করা আছে, যার সুবিধাটা আমরা এখানে পাচ্ছি, যে এই রাইট লাইনের মধ্যে আমরা কিছু লিখলে সেটা প্রিন্ট হবে। এর লাইব্রেরিটা হলো এই সিস্টেম, এই সিস্টেমের মধ্যে এই কোডগুলো করা আছে। আশা করি বুঝতে পেরেছি যে আসলে আমাদের লাইব্রেরি গুলো কেন প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী সেশনে নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব।